প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখছি আমাদের ইকোনমিক্স সাবজেক্টেরই আমাদের একটা কোর্স, সেটাকে আমরা বলেছিলাম মাইক্রো ইকোনমিক্স। তো আমাদের এখানে কোর্স কোড আমরা দেখছি 312201, এটা চ্যাপ্টার 3 আমাদের থিওরিস অফ মার্কেট। তো এখন আমরা আসি, আজকের আছি আমি সৌমিত্র সর্দার। তো এখন আমরা আসি আমাদের আজকের আমরা যে টপিকগুলো দেখতে চাই, আমাদের একটু টপিকটা একটু লেন্থি। তো আমরা দেখি আমাদের এখানে ফার্স্ট কন্ডিশন দেয়া আছে শাটডাউন কন্ডিশন অফ এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এরপরে আমরা দেখতে চাই সাপ্লাই কার্ভ ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এন্ড মনোপলি মার্কেট। এরপরে আমরা দেখতে চাই মনোপলিটা আজকে আমরা দেখতে পাচ্ছি না, সরি, এটা আমরা আমাদের টপিকটা আমরা এখানে লিখেছি, কিন্তু এটা আমরা চেয়েছিলাম আজকের আমাদের ক্লাসটা শেষ করতে, কিন্তু এটা আমাদের একটু বাকি থাকছে, সেটা আমরা পরের ক্লাসে এটা দেখাবো। দেখি আমরা অন্য টপিকে চলে যাব, অন্য চ্যাপ্টারে চলে যাব। এরপর আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। দেন আমরা দেখতে চাই শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। তারপরে আমরা দেখতে চাই লং রান ইকুইলিব্রিয়াম অফ এ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। দেন আমরা বলছি যে প্রাইস এন্ড আউটপুট আন্ডার বাইলেটারাল মনোপলি। এরপরে আমরা দেখতে চাই কিং ডিমান্ড কার্ভ। এরপরে আমরা অলরাসিয়ান কন্ডিশন অফ মার্কেট স্টেবিলিটি দেখবো। এরপরে আমরা দেখবো মার্শালিয়ান কন্ডিশন অফ মার্কেট স্টেবিলিটি। তো এখন আমরা আসি আমাদের টপিকগুলোতে। তো ফার্স্ট আমরা বলছি যে শাটডাউন কন্ডিশন অফ এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। তো আমরা বলছি যে শাটডাউন অর্থ হলো একটা প্রতিষ্ঠান তার উৎপাদন কার্য পুরোপুরি বন্ধ করে দেয়া, অর্থাৎ কোন অবস্থা হলে উৎপাদন প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে। অর্থাৎ সে যদি দেখে তার রেভিনিউ চাইতে কস্ট বেশি, টোটাল রেভিনিউ চাইতে টোটাল কস্ট বেশি, তার অর্থ এখানে দেখছে সে তার টোটাল প্রফিট যেটা সেটা নেগেটিভ, তার অর্থ তার লস হচ্ছে। সে লস হলেই কি মার্কেট থেকে বের হয়ে যায়, নাকি সে মার্কেটে অপারেট করে, সেটা আমরা দেখতে চাই। তো এই যখন আমরা দেখছি যে এই কন্ডিশন, তখন আমরা বলছি যখন বাজারে প্রাইসটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চাইতে গ্রেটার হয়, তখন আমরা বলছি যে ফার্ম মার্কেটে শাটডাউন করে না, সে তার অপারেশন চালিয়ে যায়। অর্থাৎ লস হওয়ার পরেও যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চাইতে প্রাইসটা গ্রেটার হয়, তাহলে ফার্মগুলো মার্কেটে অপারেট করে। তো আমরা ধরে নিচ্ছি যে এভিসি, এসি, এমসি, এগুলো আমার টিসি, টিএফসি, এগুলো আমরা যে গত ক্লাসে দেখিয়েছিলাম সেখান থেকে সবাই এটা দেখে ফেলেছে। তো এরপর আমরা বলছি যে পি ইকুয়াল টু এভিসি যদি হয়, তো সেই অবস্থায় ফার্মের আমরা বলছি শাটডাউন কন্ডিশন। শাটডাউন কন্ডিশনটা হলো পি ইকুয়াল টু এভিসি। তো যদি প্রাইস আর এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সমান হয়, তাহলে সেই অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যেতেও পারে, আবার বন্ধ করে দিতে পারে। অর্থাৎ এটা হলো তার কন্ডিশন। কিন্তু অবশ্যই কখন শাটডাউন করবে, যখন তার এভিসিটা গ্রেটার হবে প্রাইসের চাইতে, অর্থাৎ বাজার থেকে সে যে দামটা রিসিভ করছে তার সাথে তার যে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ প্রতি অতিরিক্ত একক থেকে যে সে টোটাল ভেরিয়েবল কস্ট যে পেয়েছে, সেগুলোকে যখন সে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিচ্ছে, তখন সে পেয়েছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। যদি প্রাইস যদি কভার করতে না পারে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টকে, তখন সেই অবস্থায় সে অবশ্যই মার্কেট থেকে বের হয়ে যাবে। এই হলো আমাদের তিনটা কন্ডিশন। এই তিনটা কন্ডিশনের মধ্যে আমরা বলছি এই অবস্থায় সে উৎপাদন চালিয়ে যাবে যদি প্রাইস গ্রেটার দেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হয়। আর যদি পি ইকুয়াল টু এভিসি হয়, তাহলে সে উৎপাদন চালিয়ে যেতেও পারে, নাও পারে, কিন্তু এটাই তার শাটডাউন কন্ডিশন। আর অবশ্যই শাটডাউন করবে কখন, যখন এভিসিটা গ্রেটার হবে প্রাইসের চাইতে, অর্থাৎ প্রাইসটা লেস হবে এভিসি এর চাইতে, তখন একটা ফার্ম অবশ্যই শাটডাউন করবে। তো এখন আমরা আসি এই শাটডাউন কন্ডিশন দেখতে, যে আমাদের গ্রাফটা অনেক বেশি জিগজ্যাগ মনে হচ্ছে, একটু বেশ একটু জটিলও দেখতে বসেছে এটা আমাদের জন্য। তো আমরা আসি ফার্স্টে আমরা দেখি যে আমাদের মার্কেট ইকুইলিব্রিয়ামটা দেখি কোন অবস্থায় আছে, তারপর আমরা আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট দিয়ে আমরা শাটডাউন দেখবো। তো আমরা দেখি ফার্স্টে আমাদের এই হলো আমাদের ভূমি অক্ষ, এখানে আমরা নিচে উৎপাদন, আর এটা হলো আমাদের লম্ব অক্ষ, এখানে আমরা নিচে প্রাইস আর কস্ট। অর্থাৎ আমাদের এখানে রেভিনিউ আছে, প্রাইস আছে, কস্ট আছে। তো এখন আমরা বলছি যে এই ফার্মের আমরা দেখি শুরুতে আমাদের মার্জিনাল কস্ট কার্ভ কোথায় আছে। তো মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ দিয়ে আমরা শুরুতে একটা ইকুইলিব্রিয়াম দেখতে চাই। তো এখন আমরা বলছি এই হলো আমাদের রেড লাইনটাকে আমরা বলছি এটা হলো আমাদের মার্জিনাল কস্ট কার্ভ। এই যে এটা আমাদের মার্জিনাল কস্ট কার্ভ, এসএমসি যেটাকে আমরা বলছি শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ। এই মার্জিনাল কস্ট কার্ভ আমাদের দুটো লাইনে, আমাদের তিনটা চারটা লাইনে আমরা দেখছি ছেদ হয়েছে, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, আর এখানে হয়নি, আর আমাদের এসএসসি কে মিনিমাম দিয়ে কাট করে চলে গেছে। তো এখন আমরা বলছি যে এই অবস্থায় আমরা যে হলুদ ডটটা নিয়েছি, হলুদ ডট, এটাকে আমরা বলছি P1। এই P1 প্রাইসটাই হলো আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভ, এটাকে আমরা বলছি L1। আমরা জানি যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এগুলো সব সমান হয়। তাহলে এই মার্কেটে আমাদের এমআর আর এমসি কোন পয়েন্টে সমান, সেটাকে আমরা বলছি এই যে এটা হলো আমাদের আর পয়েন্ট। আর পয়েন্টে এটা এই বিটা পয়েন্ট আমাদের এই রেড পয়েন্টকে ইন্ডিকেট করছে, এটা নিচে নামালে এর সঙ্গে মিশে যেত, এটা আমরা একটু উপরে রেখেছি। তো এই আমরা হলুদ পয়েন্টটাকে আমরা বলছি এটা হলো আর পয়েন্ট। তাহলে আর পয়েন্টে আমাদের বাজার ভারসাম্য। তো আমরা জানি বাজার ভারসাম্যে আমাদের যেখানে ডিমান্ড আর সাপ্লাই মিট করে, এই আর পয়েন্টে আমাদের ডিমান্ড আর সাপ্লাই মিট করেছে। তো এই পয়েন্টে আমাদের আসবে ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম আমরা প্রাইস আর কোয়ান্টিটি পাই।
এখানে আমরা দেখি ইকুইলিব্রিয়াম প্রাইস কত আছে। তো এই বরাবর আমরা দেখলাম যে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস দেয়া আছে এই যে OP1, আর এখানে আমাদের কোয়ান্টিটি দেয়া আছে OQ1। তাহলে এখান থেকে আমরা যদি বলি টোটাল রেভিনিউ কত এই ফার্মের, OP1 OP ইনটু OQ, তাহলে OP1 ইনটু OQ করলে OP1 RQ, এটা হলো তার টোটাল রেভিনিউ। এখন তার আমরা কস্ট দেখি, তাহলে কস্ট দেখতে গেলে আমাদের এভারেজ কস্ট কার্ভ লাগবে। তাহলে কিউ বরাবর আমরা এভারেজ কস্ট কার্ভে গেলাম, এই হলো আমাদের এসএসসি। তাহলে এই বরাবর দেখছি আমরা প্রাইসটা কত ওটি। তাহলে এখান থেকে আমাদের দেখছি কি যে এভারেজ কস্ট হলো ওটি, তাহলে টোটাল কস্ট কত ওটি ইনটু কিউ, অর্থাৎ এসি ইনটু কিউ। তাহলে এসি ইনটু কিউ করলে আমরা পাচ্ছি টোটাল কস্ট OTS কিউ, এটা হলো আমাদের টোটাল কস্ট এই মার্কেটে। তাহলে টোটাল রেভিনিউ হলো OP1 RQ, আর টোটাল কস্ট হলো OTS কিউ। তো এই যদি আমাদের অবস্থা হয় তাহলে দেখছি এই ফার্মের লস কত, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এই যে এটা উপরেরটা। তাহলে ছোটটা থেকে যদি বড়টা বাদ দিই তাহলে লস হলো তার P1 RST, এটা হলো তার লস। তো এই ফার্মে আমরা দেখছি তার লস আছে। এখন লস হলেই কি সে মার্কেট থেকে বের হয়ে যাবে? তো যখন আমাদের মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চিন্তা আসে তখন আমাদের তাকাতে হবে এভিসি এর দিকে, এছাড়া আমাদের এভিসি এর প্রয়োজন নেই। আমরা জানি এভিসি এর মিনিমাম যেখানে হয় সেখানে শাটডাউন পয়েন্ট আসে। তো এটা হলো আমাদের ডি পয়েন্টটা হলো এভিসি এর মিনিমাম পয়েন্ট। তো আমরা দেখছি যে ফার্মের প্রাইস আগে ছিল P1, তো P1 থাকা অবস্থায় সে কতটুকু কস্ট কভার করতে পারে, তার কস্ট কতটুকু এখান থেকে সে কভার করতে পারে। তো এখানে আমরা দেখছি যে যদি আমরা ধরি যে এই বরাবর তার টোটাল কস্ট হলো OTSQ, এবং এই বরাবর যদি তার টোটাল ভেরিয়েবল কস্ট আমাদের থাকতো, সাপোজ এখানে আমরা যদি প্রাইস যদি ধরি আমরা P1 এ, তাহলে এখানে তার টোটাল কস্ট যদি আমাদের OTSQ হয়, তাহলে এখানে টোটাল ভেরিয়েবল কস্ট কোনটা? তাহলে টোটাল ভেরিয়েবল কস্টের পয়েন্ট হলো এইটা, এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট। অথবা আমরা যদি বলি প্রাইসটা P1, তাহলে টোটাল ভেরিয়েবল কস্টের যে অংশ, এই যে এখানে একটা পয়েন্ট নিলে আমরা টের পেতাম, এই যে এই বরাবর তার একটা টোটাল ভেরিয়েবল কস্ট আছে। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস এই যদি টিসি বাদ দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি যে সে P1 দামে এইটুক কেবল তুলতে পারছে না, P1 TSR এইটুক কেবল মার্কেট থেকে সে তুলতে পারে না, বাদ বাকিটা সে তুলে নিতে পারে। অর্থাৎ টোটাল যে কস্টটা আছে সেই কস্টের P1 যদি প্রাইস হয় তাহলে OP1 RQ এই পরিমাণ সে রেভিনিউ আর্ন করছে, তাহলে লস হচ্ছে কত RP1, তাহলে এইটুকু হলো তার টোটাল ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টটা সে তুলতে পারছে না, এইটুকু হলো টোটাল ফিক্সড কস্ট, সে এটা তুলতে পারছে না। কিন্তু যদি সে টোটাল ফিক্সড কস্ট তুলতে না পারে তাহলে কি সে মার্কেট থেকে বের হয়ে যাবে? যদি আমরা ধরি প্রাইস OA আছে, তাহলে OA প্রাইসে সে কতটুকু পরিমাণ এখান থেকে আমরা যদি ধরি এখানে এভারেজ ভেরিয়েবল কস্ট আমাদের OA দিয়ে গেছে, তাহলে OA দিয়ে গেলে এখানে আমাদের সে কতটুকু তুলতে পারছে? এখানে আমাদের এই লাইনটা আর একটু উপর দিয়ে গেলে আমাদের বেটার হতো, এই বি পয়েন্ট দিয়ে গেলে এই লাইনটা এখানে একটু আঁকতে গেলে আমাদের একটু অসুবিধা হয়। তো এখন আমরা আসি, যদি এই আমরা যদি ধরি টোটাল ভেরিয়েবল কস্ট আমাদের বি পয়েন্ট দিয়ে গেছে, ধরলাম এই লাইনটা বি পয়েন্ট দিয়ে গেছে, তাহলে বি পয়েন্ট দিয়ে গেলে এখানে আমরা দেখছি টোটাল ভেরিয়েবল কস্ট OABQ, আর টোটাল কস্ট আমরা ধরছি OTSQ। তাহলে আমরা যদি বলি তাহলে টোটাল আমরা জানি টোটাল কস্ট সমান সমান TFC প্লাস TVC। বি ভেরি কেয়ারফুল, আমরা বলছি টোটাল কস্ট সমান TFC প্লাস TVC। তাহলে TFC সমান কতটুকু হবে? তাহলে TFC সমান হবে TC মাইনাস TVC। তাহলে এখন আমরা যদি ধরি এই বি পয়েন্ট দিয়ে আমাদের ABC গেছে, তাহলে TVC কত? OABQ। তাহলে এখন আমরা দেখি, আমরা বলছি কি যে TFC সমান সমান, TFC কেন বের করতে চাই? কারণ আমরা দেখতে চাই যে এই পয়েন্টে যদি P1 প্রাইস হয় আর যদি আমাদের ABC যদি OA হয়, তাহলে সেই অবস্থায় ফার্মের কি অবস্থা হবে? তাহলে আমাদের ABC আছে P2 তে, ABC P2 এর চাইতে আমরা উপরে নিয়েছি, সেটাকে আমরা বলছি OA। তাহলে এই অবস্থায় হলে ফার্মের কি অবস্থা হবে? তাহলে এই অবস্থায় যদি OA হয় তাহলে আমরা বলছি ফার্ম এই অবস্থায় সে তার টোটাল ভেরিয়েবল কস্ট OABQ আর টোটাল কস্ট হলো OTSQ। তাহলে আমরা যদি OTSQ থেকে OABQ বাদ দিয়ে দেই, কেন? কারণ আমরা TFC বের করতে চাই, TC মাইনাস TVC। তাহলে TC কতটুকু? OTSQ, AC এর সঙ্গে যেটা সেটা TVC, আর এই পয়েন্ট বরাবর যদি আমাদের ABC থাকতো তাহলে কি হতো? OABQ, এটা হলো TVC। তাহলে TC OTSQ মাইনাস OABQ এটা যদি বাদ দিই তাহলে কতটুকু থাকে? ATSB, এটা হলো টোটাল ফিক্সড কস্ট। এই টোটাল ফিক্সড কস্ট কি তার পুরোটাই লস হচ্ছে মার্কেটে? কারণ যদি আমরা দেখছি কি যে লস হচ্ছে কতটুকু? P1 TSR এটুকু তার লস হয়ে যাচ্ছে। তো এই অবস্থা যদি হয় তাহলে আমরা বলছি যে টোটাল ফিক্সড কস্ট হলো ATSB, এটা হলো টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট থেকে লস হচ্ছে কতটুকু? P1 TSR এটুকু লস হয়ে যাচ্ছে। তাহলে সে মার্কেট থেকে কতটুকু তুলতে পারছে? P1 RB এইটুকু সে মার্কেট থেকে তুলতে পারছে। তো যখন সে মার্কেট থেকে দেখবে যে টোটাল ভেরিয়েবল কস্টের একটা অংশ সে তুলতে, টোটাল ফিক্সড কস্টের একটা অংশ সে তুলতে পারছে, এবং দেখছে যে সে টোটাল ভেরিয়েবল কস্ট তার টোটাল ভেরিয়েবল কস্ট সে পুরোটাই কভার করতে পারছে,
টোটাল ভেরিয়েবল কস্ট পুরোটাই কভার করতে পারছে। টোটাল ভেরিয়েবল কস্ট কতটুকু, ও এ বি কিউ এটাও তুলতে পারছে কারণ প্রাইস উপরে, আর সে তুলতে পারছে না কতটুকু, P1 T S B এইটুকু তুলতে পারছে না। আর টোটাল ফিক্সড কস্টের কতটুকু তুলতে পারছে, এ P1 আর বি এইটুকু সে তুলতে পারছে। তাহলে সে তুলতে পারছে না P1 আর ST, অর্থাৎ ফিক্সড কস্ট কিছুটা লস হয়ে যাচ্ছে, আর ভেরিয়েবল কস্ট পুরোটা তুলতে পারছে। আর ফিক্সড কস্টের একটা পোর্শন, সেই পোর্শন কতটুকু, এ বি আর P1 এইটুকু সে বাজার থেকে তুলতে পারছে। যেহেতু গ্রাফটা আমরা আঁকতে পাচ্ছি না, সেটা আমার মনে হয় এখানে একটু সমস্যা থাকার কথা। পরে কোশ্চেন করলে আমি এটা আবার দেখাই দিব, এটা সংখ্যা দিয়ে আমি বুঝাই দিব আর কি। ওটা আমাকে মেসেঞ্জারে একটু জানালেই হবে যে শাটডাউন কন্ডিশনটা আরেকবার দেখাতে হবে। তো এখন আমরা বলছি কি যে এই অবস্থায় আমরা বলছি যে তখন উৎপাদন প্রতিষ্ঠান দেখবে যখন সে ফিক্সড কস্ট তুলতে পারছে কিছু অংশ, তখন সে মার্কেটে টিকে থাকবে। কিন্তু যদি প্রাইসটা আমাদের ও এর নিচে নেমে যায়, প্রাইসটা যদি আমাদের ও এর নিচে নেমে যায়, তাহলে কি হবে, ধরলাম P2, তাহলে P2 আসলে এই P2 তে যখন আমরা বলছি তখন আমাদের এভিসি কত, তখন আমাদের এখন আমাদের প্রাইস আর এমসি কোন পয়েন্টে মিলে গেছে, এই যে ডি পয়েন্টে। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম এখন এসেছে P2 তে। P2 তে তার লস কতটুকু, P2 তে তার রেভিনিউ হলো ও P2 ডি কিউ প্রাইম OP ইনটু ও কিউ। আগের চাইতে কিন্তু সে কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে যেহেতু তার লসে আছে। তাহলে এই অবস্থায় সে কি করছে, এই অবস্থায় সে দেখছে তার কস্টটা অনেক উপরে উঠে গেছে। এই যে কস্ট কার্ভ এখানে, টোটাল কস্ট কত, এসি ইনটু কিউ, তাহলে ও ভি ইনটু ও কিউ, তাহলে কত থাকছে, ও ভি কিউ কিউ প্রাইম, এইটুকু হলো তার টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, তাহলে টোটাল ফিক্সড কস্ট কতটুকু, P2 D U V, এই যে হলুদ যে পয়েন্টটা আমরা ইন্ডিকেট করেছি এটা হলো তার টোটাল ফিক্সড কস্ট। এখন যদি ফার্মের প্রাইস P2 হয় তাহলে টোটাল ফিক্সড কস্ট কতটুকু হলো, P2 D U V, এটা হলো তার টোটাল ফিক্সড কস্ট। তাহলে এই টোটাল ফিক্সড কস্ট কি সে তুলতে পারবে মার্কেট থেকে, নাকি টোটাল ফিক্সড কস্ট পুরোটাই তার লস হয়ে যাবে? কারণ যেহেতু প্রাইস P2, সে তো আর OV বাজার দাম রাখতে পারছে না, এখানে তার কস্ট। তাহলে এই পুরোটাই P2 D U V, এই পুরো অংশই তার লস হয়ে যাবে। তাহলে লস হয়ে গেলে কি, টোটাল ফিক্সড কস্ট কোনো অংশ সে তুলতে পারছে না। সে ভাবছে যে ভবিষ্যতে যদি তুলতে পারে তাহলে হয়তো সে থাকতে পারে, কিন্তু এখানে সে শাটডাউন করতে পারে কারণ ফিক্সড কস্টের কোনো অংশ সে তুলতে পারছে না। তাহলে সে এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যদি প্রাইস P3 তে আসে, প্রাইস P3 তে আসলে কি হবে, যদি প্রাইস P3 তে আসে তাহলে আমরা বলছি কি সে ভেরিয়েবল কস্ট কতটুকু এখানে, তাহলে ভেরিয়েবল কস্ট কার্ডটা আমাদের উপরে, তাহলে ও P2 D Q প্রাইম, এটা হলো তার ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট এইটুকু। আর টোটাল রেভিনিউ কতটুকু, ও P3 D Q প্রাইম। তাহলে যদি টোটাল ভেরিয়েবল কস্ট হয়, এখন আমাদের যদি তাহলে আমরা দেখি যে টোটাল ভেরিয়েবল কস্ট এবিসি তার মার্কেট প্রাইসের চাইতে উপরে, তাহলে দেখছি কি যে তার প্রাইস এখন আর সে কভার করতে পারছে না। তাহলে ভেরিয়েবল কস্ট কতটুকু লস হলো এখান থেকে তার, তাহলে ভেরিয়েবল কস্ট লস হচ্ছে এই যে P3 P2 D, আর এখানে একটা পয়েন্ট যদি আমরা নিতাম, এইটুক সে ভেরিয়েবল কস্ট মার্কেট থেকে তুলতে পারছে কারণ প্রাইসটা এর নিচে নেমে গেছে। তাহলে টোটাল ফিক্সড কস্ট পুরোটাই লস হচ্ছে, আর ভেরিয়েবল কস্টের একটা অংশ সে তুলতে পারছে না। তাহলে এই অবস্থায় সে অবশ্যই শাটডাউন করবে। কোন অবস্থায়, যদি প্রাইসটা অবশ্যই P2 এর নিচে নেমে যায়, তাহলে সে আর কখনোই মার্কেটে টিকে থাকবে না, এখান থেকে সে অবশ্যই মার্কেট থেকে বের হয়ে যাবে। তো এখন আমরা দেখছি কি যে যদি সে ফিক্সড কস্টের লস হওয়ার পরও যদি সে ফিক্সড কস্টের একটা অংশ তুলে নিতে পারে, তাহলে সে মার্কেটে টিকে থাকবে। আর যখন আমাদের এভিসিটা যদি মার্কেট প্রাইসের নিচে নেমে যায়, অর্থাৎ আমরা বলছি প্রাইসটা যদি লেস হয়ে যায়, এভিসিটা যদি গ্রেটার হয়ে যায়, অর্থাৎ এই যে OP2 আমাদের এভিসি আর প্রাইসটা হলো OP3, তাহলে আমরা দেখছি OP3 হলো কম আর OP2 হলো বেশি, কারণ আমাদের এভিসিটা এখন গ্রেটার। তাহলে এভিসি যদি প্রাইসের চাইতে গ্রেটার হয় মার্কেট প্রাইসের চাইতে, তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করে দিবে। P2 তে সে থাকতেও পারে, নাও থাকতে পারে, আর P2 এর উপরে যে কোনো প্রাইসে সে মার্কেটে টিকে থাকবে। তো এটা আমরা পরে যদি এখানে আলোচনা থাকে, আমরা এখানে এখন আসতে না পারলে পরে আমরা আবার দেখাবো। তো এখানে সমস্যা থাকলে আমাকে বললে আমরা এর জন্য একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, আমি সংখ্যা দিয়ে তখন দেখাই দিব। নেক্সট আমরা আসি এরপরে, আমরা বলছি সাপ্লাই কার্ভ অফ এ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম। তো সাপ্লাই বলতে আমরা কি বুঝি, সাপ্লাই বলতে আমরা বুঝি প্রাইস আর কোয়ান্টিটি এর পজিটিভ রিলেশনশিপ। যদি প্রাইস বাড়ে কোয়ান্টিটি সাপ্লাই বাড়ে, আর প্রাইস কমলে কোয়ান্টিটি সাপ্লাই কমে যায়। তো এই অবস্থাকে আমরা বলি যে আমাদের সাপ্লাই কার্ভ দেখায়। তো আমরা দেখি শর্ট রান সাপ্লাই কার্ভ একটা ফার্মের কেমন হয়। তার আগে আমরা দেখে আসি যে ফার্মের এই যে মার্জিনাল কস্ট কার্ভ, এটা আসলে সাপ্লাই কার্ভ হিসাবে কাজ করবে পরেই আমাদের, কিন্তু সেটা এভিসি এর উপরের অংশ, কারণ এভিসি এর নিচে গেলে শেয়ার প্রডিউস করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু সে শাটডাউন করবে এভিসি এর নিচে আসলে এমসি, তাহলে এই অবস্থার উপর থেকে আমাদের সাপ্লাই কার্ভ হবে। তো সেখান থেকে আমরা আসি, এবার আমরা দেখি গ্রাফে। তো আমরা বলছি এটা হলো আমাদের মার্জিনাল কস্ট কার্ভ, এই কার্ভটাই আমাদের সাপ্লাই কার্ভ হিসেবে কাজ করে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে। কেন সেটা আমরা ব্যাখ্যা দিব। আর এভিসি এর নিচে এইটুকু অংশ আমাদের সাপ্লাই কার্ভ থাকে না, কারণ এইটুকু অংশে উৎপাদন প্রতিষ্ঠান শাটডাউন করে। এবার আমরা আসি, আমরা বলছি যদি আমরা দেখি যে এখানে আমাদের প্রাইসটা মার্কেটে কোনোভাবে বেড়ে গেছে শর্ট রানে, তাহলে শর্ট রানে ফার্মগুলোর অ্যাডজাস্টমেন্ট কম হয়, অর্থাৎ যে এক্সিস্টিং লেবার বা ক্যাপিটাল যারা আছে তাদের দিয়ে ফার্ম বেশি বেশি ওভারটাইম বা এগুলো করতে চায়।
যখন এই ফার্মগুলো ওভারটাইম করতে চায় তখন দেখা যায় ফার্মের মার্জিনাল কস্টও বেড়ে যায়। তো ফার্মের মার্জিনাল কস্ট বেড়ে গেলে, যেমন আমি যদি বলি আমি এখন আগে দিতাম কতটুকু পরিমাণ সাপ্লাই, এখানে ওএস পরিমাণ, তখন আমার প্রাইস ধরেছিলাম মার্কেটে P3। এখন আমি যদি ওএল পরিমাণ সাপ্লাই দিতে চাই তাহলে কি হবে, তখন কি হবে, আমি এখন বেশি সাপ্লাই দিতে চাই, তাহলে এক্সিস্টিং লেবার ক্যাপিটাল নিয়ে আমাকে সাপ্লাই দিতে হবে। তখন এই লেবার ক্যাপিটাল গুলো আমি ওভারটাইম করাতে চাই, যখন এদেরকে ওভারটাইম করাতে চাই তখন কিন্তু এরা এদের প্রাইসটা বাড়িয়ে দিবে, বলবে আমার ওএস বাড়াও। তাহলে এদের যে আমাদের যে প্রাইসটা সেটা বেড়ে যাবে, ওএস রেন্ট এগুলো বাড়বে। বাড়ার ফলে উৎপাদন প্রতিষ্ঠান যখন শর্ট রান এটা বাড়াতে চায় উৎপাদন, তখন তার খরচও বেড়ে যায়। তাহলে আমি যদি বেশি সাপ্লাই দিতে চাই তাহলে আমাকে অবশ্যই মার্কেট প্রাইসটা বেশি হতে হবে, কারণ আমি তো লসে বিক্রি করবো না। ফলে আমাদের এমসি ইকুয়াল টু কি হয়, প্রাইস হয়, এই যে এই পয়েন্টে। তাহলে পিআর এখানে ওপি2 দামে সে কতটুকু সাপ্লাই দিতে চায় ওএল, কারণ এখানে তার এমসি তার ওপি2, এমসি ইকুয়াল টু প্রাইস। এরপরে যদি তার আরো ডিমান্ড বেড়ে যায় গুডসের, তাহলে সে আরো বেশি সাপ্লাই দিতে চায় এক্সিস্টিং লেবার ক্যাপিটালকে সে ইউজ করে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রাইসটা তার আরো বেশি হলে সে কেবল বেশি সাপ্লাই দিতে পারবে, তাছাড়া সে সাপ্লাই দিতে পারবে না, কারণ শর্ট রানে আমরা দেখছি তার সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং। এটাকে আমরা ফ্ল্যাট করিনি, দীর্ঘকালে এটা ফ্ল্যাট হয়, সেটা আমরা এখানে দেখাইনি। তো আমরা বলছি কি যে এই শর্ট রানে যে সাপ্লাই কার্ভ সেটা আপওয়ার্ড স্লোপিং, এবং আমরা জানি প্রত্যেক পয়েন্টে এখানে কি আছে, এমসি ইকুয়াল টু প্রাইস। এই যে এমসি ইকুয়াল টু প্রাইস, এখানেও কি হবে, এমসি ইকুয়াল টু প্রাইস, এখানেও এমসি ইকুয়াল টু প্রাইস। অর্থাৎ তার মার্জিনাল কস্ট বেড়ে যায় বলে, তার মার্কেট প্রাইসটা গ্রেটার হলেই সে বেশি সাপ্লাই দেয়। অর্থাৎ প্রাইস যখন বাড়ে তখনই কেবল মার্কেটে আউটপুট বা সাপ্লাই বাড়ে। তো এর পরের অংশে আমরা আসি, ক্যারেক্টারিস্টিক্স অফ এ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। তো মনোপলিস্টিক কম্পিটিশন বললে আমাদের বোধহয় এরকম মনে হচ্ছে এখানে কি পারফেক্ট কম্পিটিশন নাকি এটা মনোপলি। তাহলে আমরা দুই ধরনের বিহেভিয়ার এখান থেকে মাথায় আসছে, তো এই দুটোর মিক্সারই মূলত আমাদের মনোপলিস্টিক কম্পিটিশন। তো মনোপলিস্টিক কম্পিটিশনের যে আমাদের ফার্মগুলো সেগুলো দেখা যায় পারফেক্ট কম্পিটিটিভের চাইতে একটু বড় ধরনের, আবার সেটা অলিগোপলের চাইতে অনেক ছোট। অর্থাৎ ফার্মগুলো মোটামুটি বড় কিন্তু খুব বেশি বড় না, মনোপলির মতো না, আবার এটা অলিগোপলের চাইতেও ছোট। তো এখন আমরা বলছি যে এই ফার্মগুলো, এখানে কিন্তু অসংখ্য ফার্ম থাকতে পারে, এখানে ফিউ নাম্বার অফ ফার্মস থাকে না, কিন্তু সেটা পারফেক্ট কম্পিটিশনের চাইতে কম। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, আমরা বলছি যে নিউজ পেপারস, আমাদের কিন্তু নিউজ পেপারস অনেকগুলো আছে মোটামুটি। তো আমরা বলছি কি যে নিউজ পেপারস না বলে আমরা নিউজ পেপার বলবো না, এটা আমরা বলি মনোপলিস্টিক কম্পিটিশনের আমরা বলি যে মোবাইল ফোন মার্কেট আমরা বলতে পারি, মোবাইল ফোন কোম্পানিগুলো কিছুটা বলতে পারি আমরা। তো এখন আমরা বলছি যে এই মার্কেটে আমাদের লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স আছে, মনোপলিস্টিক কম্পিটিশন। তো এখানে আমরা বলছি ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট করতে পারে। যেমন আমরা যদি বলি আমাদের মার্কেটে চাইলে যে কেউ মার্কেটে ঢুকতে পারে, আবার চাইলে যে কেউ মার্কেট থেকে বের হয়ে যেতে পারে, যদিও এর মধ্যে আমরা কম্পিটিশনটা পরে বলছি। এরপর আমরা বলছি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। এখন আমি যদি বলি স্যামসাং এর ফোন আর আমি যদি বলি ওয়ালটনের ফোন, বা আমি যদি বলি অপ্পোর ফোন, বা এগুলো কি সেম, তাহলে এখানে আমাদের গুডস গুলো কি, গুডস গুলো পৃথকীকৃত, একটা থেকে আরেকটা আলাদা। কিন্তু আমরা জানি পারফেক্ট কম্পিটিশন আমাদের গুডস গুলো সেম, আবার মনোপলিতে সে শুধু একটাই গুড বিক্রি করে। তাহলে এখানে আমরা দেখছি কি গুড গুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, কিন্তু একটা দিয়ে আরেকটা কাজ চলে, একটা থেকে আরেকটা সাবস্টিটিউট। যেমন আমি যদি বলি ওয়ালটন ফোন যদি মার্কেটে নাও থাকে তাহলে তো আমার সিম্ফনি দিয়ে কাজ চলে, বা আমরা বলছি যে স্যামসাং দিয়ে কাজ চলে। অর্থাৎ একটা আরেকটা থেকে টেস্টে ডিফারেন্ট হলেও আমরা বলছি কি একটা আরেকটা থেকে সাবস্টিটিউট করা যায়। এখানে আমরা বলছি ল্যাক অফ পারফেক্ট নলেজ। অর্থাৎ আমরা বলছি যে আমরা এই যে গুডস গুলো ডিফারেন্ট, এই ডিফারেন্ট গুডস গুলো সম্পর্কে বায়ারদেরও যেমন নলেজ নেই, যেমন স্যামসাং এর পুরো প্রোডাক্ট কেমন, তার যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কেমন সে সম্পর্কে প্রোডিউসারদেরও যেমন নলেজ নেই, কনজিউমারদেরও ওরকম নলেজ নেই। অনেক ক্ষেত্রে আমরা জানি কিন্তু সেটা পুরোপুরি জানি না। অর্থাৎ এখানে আমাদের পারফেক্ট নলেজ নেই, এখানে ল্যাক অফ পারফেক্ট নলেজ এখানে আছে। আর আমরা বলছি কি মোর ইলাস্টিক ডিমান্ড। মোর ইলাস্টিক কেন বলছি, যেমন আমি যদি বলি রাইস, রাইস আমাকে খেতেই হয়, সে যেখান থেকে হোক না, রাইস বাদ দিয়ে তো আমি ওই গম বা আটা ওভাবে খাই না, তো সেক্ষেত্রে রাইসের ডিমান্ডে দেখা যায় ইনইলাস্টিক হয়। কিন্তু আমি যদি বলি মোবাইল ফোনের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি নোকিয়া ফোন, এই ফোন যদি মার্কেটে না থাকে আমার অন্য কোনো ফোন চালাতে পারবো না, তাহলে দেখা যাবে কি যে নোকিয়া ফোন যদি তার প্রাইস অনেক বেশি বাড়ায় তার ডিমান্ড কিন্তু অনেক বেশি কমে যাবে। সেক্ষেত্রে দেখা যায় কি যে এর গুডস গুলোর বিহেভিয়ার কিন্তু ইনইলাস্টিক না। যেমন আমি যদি বলি রাইসের প্রাইস অনেক বেড়ে গেলে ডিমান্ড কম কমতো, কারণ আমাকে এটা খেতেই হবে। কিন্তু একজন যদি অনেক প্রাইস বাড়িয়ে দেয় স্যামসাং, পরদিন দেখা যাবে তারটা বিক্রি হচ্ছে না। অর্থাৎ এখানে কি প্রাইস একটু কমালে তার ডিমান্ড অনেক বেড়ে যায়, আর প্রাইস একটু বাড়ালে তার ডিমান্ড অনেক কমে যায়। তাহলে এই গুডগুলোর নেচার হয় ইলাস্টিক টাইপের। তো এখানে আমাদের ডিমান্ড কার্ভটাও ফ্ল্যাট হয়। তো এখন আমরা দেখলাম এই ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমরা আসি শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। তো আমরা বলছি শর্ট রান হলো এমন একটা পিরিয়ড যখন ফার্মগুলোর ফ্রি এন্ট্রি বা ফ্রি এক্সিট থাকে না। এক্সিস্টিং ফার্মগুলোর ডিমান্ড কার্ভ আর কস্ট কার্ভের উপরে ডিপেন্ড করে তাদের প্রফিট। তো এই মার্কেটে আমাদের তিন ধরনের প্রফিটই হতে পারে। যেমন একজন এসে দেখছে যে মার্কেটে এসে দেখছে, এখানে আমরা বলছি মনোপলি, এখানে তার কিন্তু হালকা প্রাইসের উপরে কন্ট্রোল আছে। যেমন আমি যখন দেখছি যে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল বাংলাগুলো নেই, আজকের কাগজ, তারপরে এরকম বাংলাদেশ প্রতিদিন, একটার সঙ্গে আরেকটা কিন্তু সাবস্টিটিউট, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা কাজ চালানো যায়। তো
তো যখন এই কাজ চালানো যায় তখন আমি বলি মনোপলি টেস্ট আর কালের কন্টেন্ট টেস্ট সেম, ডিফারেন্স আছে। তো এই জন্য দেখা যায় যে প্রথম আলোর প্রাইসে 2-1 টাকা বেশি নিতে পারে সে, কিন্তু অনেক বেশি নিতে পারে না, কারণ অনেক বেশি নিলে আমি আবার লাভ দিয়ে সমকাল বা কালের কণ্ঠে চলে যাব। এখানকার বিহেভিয়ারটা এরকম। তো দেখা যায় কি যখন এরকম ফান্ডগুলো মার্কেটে আসে তখন তার পাওয়ার অনুযায়ী সে কিছুটা প্রাইস সেট করতে পারে হালকা, সেটা কিন্তু খুব বেশি উপরে নিচে না, মনোপলি মার্কেটের মতো না। যেমন ইলেকট্রিসিটি প্রাইস সরকার যা নির্ধারণ করবে আমাকে সেই দামে কিনতে হবে, এখানে কিন্তু কোনো নেগোসিয়েশনের সুযোগ নেই। তো ফলে দেখা যায় কি যে এই ফার্মগুলোর প্রাইস আর কস্টের যদি ডিফারেন্স হয়, প্রাইসটা যদি অ্যাভারেজ কস্টের থেকে বেশি হয়, তাহলে এই ফার্মগুলো শর্ট রানে অ্যাবনর্মাল প্রফিট আর্ন করতে পারে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। আবার যদি দেখি যে এখানে আমাদের প্রাইসটা যদি আর অ্যাভারেজ কস্টের সমান হয় তাহলে সে নরমাল প্রফিট আর্ন করতে পারে। আমরা নরমাল প্রফিটের গ্রাফটা শুরুতে দেখাইনি, আমরা একটু গ্রুপ ইকুইলিব্রিয়ামে যে ওটা দেখিয়েছি, কিন্তু এখানে নরমাল প্রফিটও হতে পারে। আবার যদি সে দেখে তার প্রাইসটা কম আর অ্যাভারেজ কস্টটা বেশি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার লস হওয়ার পসিবিলিটি থাকে, লস হবে আর কি। তো এখানে আমরা দেখি যে গ্রাফটা, তো শুরুতে আমরা দেখছি এটা হলো আমাদের মনোপলিস্টিক কম্পিটিশন, কিন্তু মনোপলির যেমন গ্রাফটা এরকম স্টিপার টাইপের হতো, এর গ্রাফটা একটু ফ্ল্যাট করে রেখেছি আমরা। তো এটা এমআরটা এআর এর অর্ধেক, এখানে টাচ করলে এর অর্ধেকটা হবে এমআর। তো আমাদের শুরুর ইকুইলিব্রিয়াম হলো এমসি ইকুয়াল টু এমআর, এই হলো সেই আমাদের এমসি ইকুয়াল টু এমআর। এমসি ইকুয়াল টু এমআর এ আমরা দুটো জিনিস পাই, একটা প্রাইস, এই হলো এভারেজ রেভিনিউ হলো আমাদের প্রাইস লাইন। তাহলে এখানে আমরা প্রাইস পেয়েছি ওপি আর কোয়ান্টিটি পেয়েছি আমরা ও কিউ স্টার, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে তার টোটাল রেভিনিউ কত, ওপি কিউ কিউ স্টার। এবার আমরা যদি ধরি তার এভারেজ কস্ট কত, এভারেজ কস্ট লাইন এই যে এই পয়েন্ট দিয়ে গেছে, আমাদের কোয়ান্টিটি হলো কিউ স্টারে, দেখি এভারেজ কস্ট কত, কিউ স্টার আর যেটাকে আমরা বলছি ওএস। তাহলে এসি ইনটু কিউ, ওএস ইনটু কিউ স্টার করলে আমাদের কত আসে, ওএস ইনটু ও কিউ স্টার করলে আমাদের আসে ওএস ও আর, ওএস আর কিউ স্টার, এটা হলো তার টোটাল কস্ট। তার টোটাল কস্ট ও এস আর কিউ স্টার, আর টোটাল রেভিনিউ হলো ও পি কিউ কিউ স্টার। তাহলে এখানে আমরা দেখছি কি মনোপলি মার্কেটে সে মনোপলিস্টিক কম্পিটিশনের শুরুতে আমরা দিলাম তার প্রাইস কম থাকার, প্রাইস বেশি থাকার ফলে এভারেজ কস্টের চাইতে এভারেজ কস্ট হলো ওএস আর প্রাইসটা হলো ওপি। প্রাইস মার্কেট প্রাইসটা বেশি কিন্তু আমার কস্টটা কম, ফলে দেখা যাচ্ছে কি যে আমি মার্কেট থেকে বেশি পাচ্ছি, ফলে এখান থেকে আমার সুপার নরমাল প্রফিট আছে। তো যদি কোনো ফার্ম দেখে যে তার এই অবস্থা আছে যে তার এভারেজ কস্টটা উপরে, এই যে এভারেজ কস্টটা আগে প্রাইসটা ছিল উপরে আর এভারেজ কস্ট নিচে, এখন দেখছি কি এভারেজ কস্ট হলো ওএস আর প্রাইস হলো ওপি, তাহলে এখান থেকে তার টোটাল কস্ট হলো ওএস আর কিউ স্টার, এই পয়েন্ট দিয়ে তার এভারেজ কস্ট গেছে আর পয়েন্ট দিয়ে, এখানেই তার এভারেজ কস্ট ওএস বা কিউ স্টার আর। তাহলে এখানে তার টোটাল কস্ট কত, ওএস আর কিউ স্টার, আর টোটাল রেভিনিউ আমরা দেখছি ও পি কিউ কিউ স্টার। তাহলে এখান থেকে তার টোটাল লস কত, টিআর মাইনাস টিসি, টিআর হলো ও পি কিউ কিউ স্টার আর টিসি হলো ওএস আর কিউ স্টার। তাহলে এখান থেকে তার লস কত, টিআর মাইনাস টিসি। তাহলে এই বড় ছোটটা থেকে বড়টা বাদ দিলাম, তাহলে ছোটটা থেকে বড়টা বাদ দিলে মাইনাস অংশ থাকে, তাহলে সেটা হলো পিএস আর কিউ অথবা পি কিউ আর এস, যাই বলি না কেন, আর কিউ পিএস, এটাই হলো তার লস। আর যদি স্বাভাবিক মুনাফা হতো তাহলে এসি কার্ভটা কোন পয়েন্ট দিয়ে যেত, কিউ পয়েন্ট দিয়ে যেয়ে এখান থেকে মিলে যেত, এখান থেকে উঠে যেত। তো আমরা যেহেতু লং রানে একবার দেখাবো সেজন্য আর এখানে দেখাইনি। তো লং রানে যে দেখাতে গেলে কি হবে, লং রানের এক্সাম্পল আমরা পরে দিচ্ছি। যদি আমরা এখান থেকে বলতাম যে আমাদের তাহলে যদি নরমাল প্রফিট হতো, এটা এসএমসি এটা এসএসসি শর্ট রানে, তাহলে এই পয়েন্ট দিয়ে গেছে, এখানে প্রাইসও যা, এই যে এমসি ইকুয়াল টু এমআর ইকুইলিব্রিয়াম, প্রাইসও যা এসিও তা, এই যে এই পয়েন্ট দিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি টিআর হলো ওপি কিউ কিউ স্টার আর টিসি হলো ওপি কিউ কিউ স্টার। ফলে এখান থেকে আমরা বলছি কি যে এই অবস্থায় ফার্মের কোনো লসও নেই প্রফিটও নেই, অর্থাৎ অ্যাবনর্মাল প্রফিট, এই সরি নরমাল প্রফিট, স্বাভাবিক মুনাফা। তো এখন আমরা আসি, আমরা বলছি এখন লং রান ইকুইলিব্রিয়াম। তো লং রান যখন হবে তখন যদি কোনো ফার্ম দেখে সে দীর্ঘমেয়াদে লস করছে, তো লং রানে ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট আছে, তো সে ফার্ম মার্কেট থেকে বের হয়ে চলে যাবে। যেমন প্রথম আলো যদি দেখে যে 8 টাকা করে প্রাইস যদি সে চার্জ করে, তাহলে তার এভারেজ কস্টের চাইতে প্রাইসটা নিচে নেমে গেছে, অর্থাৎ তার লস হচ্ছে, তখন সে মার্কেট থেকে বের হয়ে যাবে। আবার যখন একজন দেখবে যে অনেক ফার্ম যখন বাইরে থেকে দেখবে যে একজন অ্যাবনর্মাল প্রফিট করছে, তখন সে কিন্তু ওই প্রফিটের ভাগ নিতে চাইবে, অর্থাৎ যে পরিমাণ কাস্টমার মার্কেটে আছে তখন সে কিন্তু কি করবে, মার্কেট প্রাইসটা কমিয়ে দিবে। মার্কেট প্রাইস কিভাবে কমাবে, মার্কেট প্রাইস যখন আমরা বলছি যে একজন 10 টাকায় বিক্রি করছে, 10 টাকায় বিক্রি করার অর্থ কি তার এভারেজ কস্টটা কম প্রাইসের চাইতে। এভারেজ কস্ট ধরলাম 8 আর প্রাইস ধরলাম এই এভারেজ কস্ট ধরলাম 8 আর প্রাইস 10, তাহলে এখানে আমাদের এভারেজ লস হলো, এভারেজ প্রফিট হলো 2। যখন এভারেজ প্রফিট 2, 10 ইউনিট যদি বিক্রি করে তাহলে টোটাল প্রফিট হলো 20। তাহলে এই অবস্থায় একজন যদি দেখে একজন 20 টাকা করে প্রফিট করছে, তখন সে মার্কেটে এসে প্রাইসটা কমিয়ে দিবে, কমিয়ে 9 করতে পারে। তাহলে 9 করলে এখনো 10 টাকা প্রফিট আছে, তখন আদার ফার্মস আসবে। তো আদার ফার্ম যখন আসবে তখন এক ফার্ম কি তার ডিমান্ড হারাবে যদি সে প্রাইস না কমায়? তাহলে আমরা বলছি অন্য ফার্ম যখন মার্কেটে এসে প্রাইস কমাবে, তখন যে এক্সিস্টিং ফার্ম আছে সে কিন্তু তার কিছুটা কনজিউমারকে হারিয়ে ফেলবে, কারণ যে মার্কেটে আসবে সে কিন্তু কম দামে মার্কেটে আসবে। কম দামে যখন মার্কেটে আসবে তখন তার ডিমান্ড কার্ভটা কিন্তু শিফট করে নিচে নামবে। অর্থাৎ এই যে আমাদের প্রাইস লাইন আমরা দেখেছিলাম, এই যে আমাদের অ্যাবনর্মাল প্রফিট, এই অ্যাবনর্মাল প্রফিটের সময় এই যে ডিমান্ড কার্ভটা আমরা দেখছি এআর,
এআর কার্ভ কিন্তু শিফট করে তখন আমাদের এই আর পয়েন্ট দিয়ে চলে যাবে, আর পয়েন্ট দিয়ে চলে যাবে, এমআরটার নিচে নেমে যাবে। কারণ কি, তখন প্রত্যেকটা ফার্মে যখন অন্যান্য ফার্ম আসবে তারাও কিন্তু মার্কেট শেয়ার নেবে, ফলে দেখা যাবে কি যে তাদের কাস্টমারও কমে যাবে। কমে গেলে কি হবে, তাদের আমরা বলছি কি যে কমে যাওয়ার ফলে তাদের ডিমান্ড কার্ভটা নিচে নেমে যাবে। তো ডিমান্ড কার্ভ যখন নিচে নামে অ্যাভারেজ কস্টের সমান হয়ে গেছে, লং রান অ্যাভারেজ কস্ট কার্ভের সমান হয়ে গেছে, যাওয়ার ফলে কি হয়েছে, তার প্রাইসও যা হয়েছে অ্যাভারেজ কস্টও তাই হয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মার্কেটে অ্যাবনর্মাল প্রফিট আছে ততক্ষণ পর্যন্ত নতুন নতুন ফার্ম মার্কেটে আসবে, প্রথম আলো আসবে, সমকাল আসবে, কালের কণ্ঠ আসবে, এরকম আদার্স ফার্ম গুলো আসবে। তখন এসে কি হবে, তাদের প্রফিটটা হয়ে যাবে নর্মাল প্রফিট। তো এই পয়েন্টটা আমরা দেখছি কি, অ্যাভারেজ কস্ট কত, ওপি, অ্যাভারেজ আমাদের প্রাইস কত, ওপি, অ্যাভারেজ রেভিনিউ ওপি। তাহলে আমরা দেখছি কি আমাদের যদি প্রাইস ওপি হয় তাহলে টোটাল রেভিনিউ কত, ওপি ইনটু ওকিউ, তাহলে ওপি ইনটু ওকিউ স্টার, তাহলে থাকছে কত, ওপি কিউ কিউ স্টার। আর আমাদের টোটাল কস্ট কত, এসি ইনটু কিউ, এসি হলো এই পয়েন্ট দিয়ে গেছে, ওপি ইনটু ওকিউ স্টার। তাহলে এখান থেকে আমাদের টোটাল কস্ট কত, ওপি কিউ কিউ স্টার। তাহলে এখানে আমাদের টোটাল রেভিনিউ যা, টোটাল কস্ট তা। তাহলে এখানে আমরা বলছি ফার্মের এখানে প্রফিটটা হলো নরমাল প্রফিট। অর্থাৎ দীর্ঘমেয়াদে যখন আমরা থাকি, গ্রুপ ইকুইলিব্রিয়াম যখন আসে তখন দেখা যায় যে ফার্মগুলোর কম্পিটিশন থাকার ফলে তাদের যে আমাদের মার্কেট শেয়ার সেটাও কমে যায়, এবং তাদের যে আমাদের রেভিনিউ বা প্রফিট, সেটা রেভিনিউ আর কস্ট সমান হয়ে যায় এবং প্রফিট হয়ে যায় জিরো প্রফিট। এটা মাথায় রাখতে হবে, কারণ লং রানে এক্সট্রা যখন কেউ প্রফিট করে তখন অন্যান্য ফার্ম ওই প্রফিট নেওয়ার জন্য মার্কেটে আসে, আর যখন দেখে তার লস হচ্ছে তখন সে মার্কেট থেকে বের হয়ে যায়। ফলে লং রানে মনোপলিস্টিক কম্পিটিশন যে মার্কেট আছে সেখানে আমাদের নরমাল প্রফিট আর্ন হয়। এটা বই থেকে ভালো করে দেখে নিতে হবে। নেক্সট আমরা আসি প্রাইস এন্ড আউটপুট আন্ডার বাইলেটারাল মনোপলি। তো বাইলেটারাল মনোপলি আমরা কি বলছি, দুজনই মনোপলি, অর্থাৎ যে বিক্রি করছে সেও মনোপলি, যে কিনছে সেও মনোপলি। তো যে বিক্রি করছে তাকে আমরা বলি সেলার, সেলারকে আমরা বলছি এখানে মনোপলিস্ট, পলিস্ট অর্থ সেলার। আর যে কিনছে তাকে আমরা বলছি মনোপসনিস্ট, অর্থাৎ আমরা যে সিঙ্গেল যে কিনছে তাকে আমরা বলছি মনোপসনিস্ট। অর্থাৎ এখানে তাহলে কিনছে সে হয়তো, এখানে মূলত এই বাজারটা মূলত ইনপুটের ক্ষেত্রে হয়ে থাকে, ইনপুট মার্কেটের ক্ষেত্রে হয়, প্রোডাক্ট মার্কেটে হতে পারে। একজন মাত্র বায়ার আর একজন মাত্র সেলার যে মার্কেটে থাকে সেই মার্কেটকে আমরা বলি বাইলেটারাল মনোপলি। যেমন আমরা যদি বলি যে একটা ইনপুট মার্কেট ধরে নেই, যে যেমন ধরলাম যে সরকার যদি কেনে তাহলে ধরলাম সরকার এক্ষেত্রে একজন মাত্র আমাদের বায়ার, আর যদি ধরলাম আমাদের যে সেলার তারা শুধুমাত্র আমাদের যারা বিসিএস পাস করে, এই সরি আমাদের যারা ওই অনার্স মাস্টার্স পাস করেছে তাদের একটা গ্রুপ অফ পিপুল আছে যারা একসঙ্গে একটা বিহেভ আছে তাদের। তো এই দুই গ্রুপের মধ্যে যদি কেনা বেচা হয়, এরা একটা গ্রুপ আর সরকার একটা গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে মূলত বাইলেটারাল মনোপলি হতে পারে। অথবা আমরা যদি বলি যে এক জায়গায় কয়লার খনি আছে, তো সেই কয়লার খনির মালিক আর সেখানে যারা লেবার বিক্রি করে, এই দুই পক্ষের মধ্যে আমরা বলছি যে বাইলেটারাল মনোপলি হতে পারে। অর্থাৎ যে কয়লা শ্রমিক যারা, তাদের মধ্যে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নটা একক হিসাবে কাজ করে, একজনের মতো বিহেভ করে। আর যারা কয়লার শ্রমিক কেনে, কয়লার মালিকরা, তাদেরও কি হবে, তারাও একজনই আছে, কারণ কয়লার খনি একটাই, আর কোনো নেই। তাহলে এরকম মার্কেট গুলো মূলত বাইলেটারাল মনোপলি, অর্থাৎ একজন মাত্র সেলার এবং একজন মাত্র বায়ার। তো সেলারের দিক থেকে আমরা বললাম মনোপলিস্ট, আর বায়ারের দিক থেকে আমরা বলছি মনোপসনিস্ট। এগুলো আমরা লেবার মার্কেট যখন পড়েছিলাম সেই মার্কেটে আমরা দেখেছিলাম। তো এখান থেকে আমরা আসি, তো এটাকে আমরা বলছি অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, ডিমান্ড কার্ভ। আমরা যখন লেবার মার্কেট পড়েছিলাম তখন এটাকে আমরা বলেছিলাম মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কার্ভ, যার আরেক নাম ডিমান্ড কার্ভ। এখানে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ইনটু প্রাইস গুণ করে আমরা অ্যাভারেজ রেভিনিউ বা ডিমান্ড বা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট পেয়েছিলাম, আর তার এর অর্ধেকটা ছিল আমাদের মার্জিনাল রেভিনিউ। অর্থাৎ এইখানে এটা যে পয়েন্টে সেট করবে, এটা যদি 1 হয় তাহলে এমআরটা যেখানে সেট করবে এটা হবে হাফ, এটা যদি 4 হয় এটা হবে 2। তো এখন আমরা আসি, আমরা বলেছিলাম যে যদি আমাদের মনোপলি হয় তাহলে মনোপলি হলে আমাদের অ্যাভারেজ রেভিনিউটা উপরে থাকে, মার্জিনাল রেভিনিউটা নিচে থাকে, অর্থাৎ এমআরটা উপরে থাকবে, মার্জিনাল রেভিনিউটা নিচে থাকে। আর যদি মনোপসনিস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তার মার্জিনাল আমরা বলেছিলাম ফ্যাক্টর কস্ট, এখানে আমরা বলছি মার্জিনাল সাপ্লাই প্রাইস, আর এটাকে আমরা বলছি মার্জিনাল কস্ট বা অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ সাপ্লাই প্রাইস, যার আরেকটা নাম আমরা বলেছিলাম সাপ্লাই কার্ভ। তো এখন আমরা বলি যে আমরা যদি মনোপলিস্টের দিক থেকে ইকুইলিব্রিয়াম দেখি, তো মনোপলিস্ট কি দামে বিক্রি করতে চাইবে আর মনোপসনিস্ট কি দামে পেতে চাইবে। তো এখন আমরা বলছি যে মনোপলি যদি হয় সে চাইবে যারা লেবার বিক্রি করে তারা ভাববে আমরা সবচেয়ে বেশি দামে লেবার বিক্রি করব, যদি আমরা লেবারের দিক চিন্তা করি। অথবা ধরলাম একজনই মাত্র সেলার আছে, ধরলাম ইলেকট্রিসিটি, সরকার বলবে আমি সবচেয়ে বেশি দামে সেল করতে চাই। ধরলাম যে কোনো একটা কোম্পানি আছে, শুধু তার কাছে ইলেকট্রিসিটি সেল করা যায়, অন্য কোথাও যায় না। আমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, শুধু তাকেই সেল করতে পারছে, অন্য কাউকে সেল করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে সবচেয়ে বেশি দামে সেল করতে চায়, আর যে কিনছে সে চাইবে সবচেয়ে কম দামে কিনতে, কারণ অন্য কোথাও সে বেচতে পারবে না। তাহলে আমরা যদি কয়লার খনির দিক থেকে চিন্তা করি, কয়লার শ্রমিকরা কি বলছে, আমরা সবচেয়ে বেশি দামে আমাদের লেবার বিক্রি করবো। আর যারা নাম একজনই আর কি, কয়লার মালিক যে সে ভাবছে কয়লা খনির, সে ভাবছে আমি সবচেয়ে কম দামে লেবার নিব। তাহলে দুইজনের মধ্যে একটা
ইন্টারেস্টের ডিফারেন্স আছে, অর্থাৎ দুইজনের ইন্টারেস্ট ইনভার্স। একজন সবচেয়ে কমে বেচতে চায়, কমে কিনতে চায়, আর একজন সবচেয়ে বেশিতে বেচতে চায়। তো আমরা যদি মনোপলির দিক থেকে চিন্তা করি তাহলে মনোপলির ইকুইলিব্রিয়াম কোথায় হয়? এমআর ইকুয়াল টু এমসি, অর্থাৎ এই মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ সাপ্লাই কার্ভ যেখানে আসে এমসি মার্জিনাল কস্ট, সেটাতে হয় তার ইকুইলিব্রিয়াম। এই হলো তার মার্জিনাল রেভিনিউ কার্ভ, রেড লাইন, আর এই যে আমরা অরেঞ্জ কালারটা দেখছি এটাকে আমরা বলছি মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে এই পয়েন্টে মনোপলির সবচেয়ে বেশি দামে বেচতে চায়, তাহলে সে কিউ2 পরিমাণ বেচতে চায় কত দামে? ও পি1 দামে। আর মনোফসনিস্ট বেলা ইকুইলিব্রিয়াম কোথায় আসে? মনোফসনিস্ট মার্জিনাল লেবার কস্ট আর মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট যেখানে সমান হয় বা এভারেজ রেভিনিউ যেখানে সমান হয় সেই পয়েন্টে সেট করে। তাহলে আমরা দেখলাম কি মনোপলিস্ট প্রাইস সেট করেছে এমসি ইকুয়াল টু এমআরএ ও পি1, আর মনোফসনিস্ট তার ইকুইলিব্রিয়াম হলো দেখছি আমরা এমএসপি ইকুয়াল টু এমআর হলো কে পয়েন্টে। তাহলে কে পয়েন্টে সে দেখবে তার কি পরিমাণ সে প্রাইস দিতে চায়, তাহলে সে প্রাইস লাইন দেখবে সে সাপ্লাই করবে, তাহলে এই হলো তার সাপ্লাই, তাহলে এই সাপ্লাই করবে সে প্রাইস দিতে চায়, সার্চ করে প্রাইস লেবারকে সে প্রাইস দিতে চায় ধরলাম ওপি2। তাহলে আর যারা লেবার তারা কোন দাম চায়? ওপি1। সেক্ষেত্রে কি হবে তাহলে? এখন আমরা দেখছি দুই পক্ষের মধ্যে ইন্টারেস্টের কনফ্লিক্ট আছে। ইন্টারেস্টের কনফ্লিক্ট কি? যে এ সবচেয়ে বেশি দামে বেচতে চায় মনোপলিস্ট, তার ইকুইলিব্রিয়াম ই পয়েন্টে, আর এর ইকুইলিব্রিয়াম কে পয়েন্টে হয়, সে সবচেয়ে কমে দিতে চায় ওপি2। এখন যদি এই মার্কেটে আসলে কোথায় ইকুইলিব্রিয়াম হবে? এটা ইনডিটারমিনিস্টিক, কিন্তু প্রাইসটা হবে পি1 আর পি2 এর মাঝামাঝি। কারণ কি ইনডিটারমিনিস্টিক কেন? কারণ দুই পক্ষের সঙ্গে এখন নেগোশিয়েট করবে, নেগোশিয়েট করে যদি এ প্রাইস পি1 এ সেট করতে পারে ফাইন, আর এ যদি পি2 তে সেট করতে পারে তাহলে আর সমস্যা নেই। কিন্তু যদি দুজনের মধ্যে সেট করতে পারে, যদি নেগোশিয়েট করে, তাহলে পি2 এর চাইতে উপরে যেতে পারে। উপরে গেলে মনোপসনিস্ট একটু লুজার আর মনোপলিস্ট গেইনার। আর যদি পি1 এর চাইতে নিচে আসে তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি যে সেক্ষেত্রেও সে লুজার। এক পক্ষ না এক পক্ষ লুজার হচ্ছে উপরে বা নিচে। এই জন্য দুই পক্ষের মধ্যে যখন ইন্টারাকশন হবে সেই ইন্টারাকশনে মূলত এই মাঝামাঝি বা পি1 পি2 এর প্রাইস নির্ধারিত হবে। যদি কোনোভাবেই মনোপলিস্ট এই প্রাইস মনোপসনিস্ট এই প্রাইসের নিচে যদি লেবার না পায় তাহলে ও পি1 সে কিনবে। আর যদি মনোপসনিস্ট দেখে যে এই প্রাইসের সাথে কোনো ক্রমে সে বেশি প্রাইস দিবে না, কোনো নেগোসিয়েশন নেই, তাহলে এই প্রাইসে লেবারদেরকে বেচতে হবে। অর্থাৎ দুই পক্ষের ইন্টারেস্ট এই মূলত পি1 আর পি2 এর মধ্যে থাকবে। যদি দুই পক্ষ সফট হয় তাহলে পি1 আর পি2 এর মাঝে যে কোনো একটা ইকুইলিব্রিয়ামে তাদের লেবার ডিমান্ড বা লেবার সাপ্লাই নির্ধারিত হবে। কি পরিমাণ আউটপুট সোল্ড হবে সেটাও এর মধ্যে নির্ধারিত হবে, যদি আমরা প্রোডাক্টের দিক থেকে চিন্তা করি। এরপরে আমরা আসি আমাদের পরের কার্ভ হলো কিং ডিমান্ড কার্ভ। কিং ডিমান্ড কার্ভ আমরা অলিগোপলি মার্কেটে দেখি। তো অলিগোপলি মার্কেটে গুডস গুলো মোটামুটি সেম থাকে এবং অল্প কয়েকজন বায়ার থাকে, যেমন আমাদের রূপচাঁদা সয়াবিন তেল, রূপচাঁদা, তীর, মুস্কান, অল্প কয়েকজন আছে। এটা কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশনের চাইতে কম সেলার এখানে থাকে, চিনির উৎপাদনকারী অল্প কয়েকজন। তো এখানে যদি দেখি যে এই কিং অর্থ কি, যে এখানে যে একটা অংশ ফ্ল্যাট একটা অংশ স্টিপার। তো আমরা যদি দেখি যে একজন অলিগোপলিস্ট সে প্রাইস এখানে সেট করেছে ওপি এর উপরে, তাহলে ওপি এর উপরে যদি সেট করে আরেকজন অলিগোপলিস্ট সে কিন্তু প্রাইস বাড়াবে না। তার কেন? কারণ আমরা যদি দেখি রূপচাঁদা তার তেলের দাম বাড়িয়ে দিয়েছে, মুস্কান কিন্তু তেলের দাম বাড়ায়নি, ফলে এখন সবাই রূপচাঁদা থেকে কোথায় চলে গেছে? মুস্কান। ফলে এ যখন প্রাইস বাড়িয়েছে তখন কিন্তু এর অনেক বায়ারকে লস করতে হবে, অর্থাৎ অনেক অংশ লস করতে হবে। কিন্তু যদি দেখি আমি যদি বলি এখন রূপচাঁদা প্রাইস কমিয়ে দিয়েছে অন্যদের থেকে, তাহলে ওপি এর থেকে যদি কমিয়ে দেয় তখন কিন্তু তার কোয়ান্টিটিটা কম বাড়বে। কেন কম বাড়বে? কারণ অন্য সবাই প্রাইস কমিয়ে দিবে, তখন তার খুব বেশি গেইন হবে না, স্বল্পকালে হালকা কিছু গেইন হবে। কিন্তু দেখা যাবে কি একটা সময় যে অন্যান্য ফার্মগুলো প্রাইস যখন কমিয়ে দিবে এই গেইনটা খুবই কম। অর্থাৎ প্রাইস অনেক কমালে তার রেভিনিউ অনেক কমে যায়, আর প্রাইস বাড়ানোর ফলে অল্প বাড়ালে তার অনেক বেশি এখান থেকে কাস্টমার কমে যাচ্ছে, ফলে দেখা যায় তারা প্রফিটও আবার কমে যাচ্ছে। তাহলে এর উপরে গেলেও লস, নিচে আসলেও লস। অর্থাৎ দেখা যায় ইকুইলিব্রিয়াম প্রাইসটা কোন পয়েন্টে হয়? এই কে পয়েন্টে হয়, যেখানে এই কার্ভটা কিংড। তাহলে এখানে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস হলো ওপি আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হলো ওএম। এটা মূলত অলিগোপলি মার্কেটে হয়। নেক্সট আমরা আসি অলরাসিয়ান কন্ডিশন অফ মার্কেট ইকুইলিব্রিয়াম। তো অলরাসিয়ান কন্ডিশনে আমরা বলছি যে এটা আমাদের সিম্পল মার্কেট ইকুইলিব্রিয়াম। আমরা যদি বলি ডিমান্ড গ্রেটার দ্যান সাপ্লাই হবে তাহলে প্রাইস বেড়ে যাবে, কারণ এখানে আমাদের সবাই বেশি বেশি পেতে চাইলে তখন প্রাইস বেড়ে যায়। আর সাপ্লাই যদি গ্রেটার দ্যান ডিমান্ড হয়, মার্কেটে অতিরিক্ত সাপ্লাই আছে, এটা বিক্রি করতে গেলে তার প্রাইস কমাতে হবে। আর যেখানে ইকুইলিব্রিয়াম হবে, অর্থাৎ যে অবস্থা থেকে আমাদের ইকুইলিব্রিয়াম সরে না, সেখানে আমাদের সাপ্লাই আর ডিমান্ড সমান হয়। তো এই অবস্থায় আমরা দেখি, আমরা এটা আগেও বলেছিলাম, এটা সিম্পল আমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছি। যদি আমরা ও পি প্রাইম প্রাইস দেখি তাহলে এখানে কি এটা হলো আমাদের ডিমান্ড কার্ভ, এটা হলো সাপ্লাই কার্ভ। তাহলে ও পি প্রাইম প্রাইসে আমাদের ডিমান্ড হলো পি প্রাইম এ আর সাপ্লাই হলো পি প্রাইম বি। তাহলে সাপ্লাইটা বেশি, ডিমান্ডটা কম, তাহলে এক্সেস সাপ্লাই আছে। তাহলে জিনিসপত্র না বেচলে পচে যেতে পারে, অথবা সুদ বেড়ে যেতে পারে, ব্যাংক থেকে লোন নিয়ে জিনিসপত্র কিনেছে তার জন্য সুদ দিতে পারে, ফলে এখানে প্রাইসটা অবশ্যই কমাতে হবে। আর ও পি ডাবল প্রাইম প্রাইসে আমরা কি দেখছি? এখানে ডিমান্ডটা হলো পি ডাবল প্রাইম ডি আর সাপ্লাইটা হলো পি ডাবল প্রাইম সি। তাহলে এখানে আমাদের ডিমান্ডটা অনেক বেশি, অর্থাৎ জিনিসপত্র সবাই বেশি বেশি পেতে চায়। তো যেমন আমরা দেখছি যে আমাদের এই পেঁয়াজের মার্কেটে সবাই যখন বেশি বেশি মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছে, অটোমেটিক
যারা সাপ্লাই দিচ্ছে তারা প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে, এটা সিম্পল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা দেখছি কি এখানে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস হলো ওপি। এই যে আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু আমরা কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট বলেন, এটাকে আমরা বলি প্রাইস অ্যাডজাস্টমেন্ট। এই প্রাইস অ্যাডজাস্টমেন্টকেই বলা হয় অলডাসিয়ান কন্ডিশন অফ মার্কেট ইকুইলিব্রিয়াম। এখন আমরা আসি আমাদের মার্শালিয়ান কন্ডিশন। তো মার্শালিয়ান কন্ডিশনে বলা হচ্ছে কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা বলছি প্রাইস বাড়ে বা কমে, আর এই বেলায় বলা হচ্ছে কোয়ান্টিটি বাড়বে বা কমবে। তো সেক্ষেত্রে আমরা আসি, এই কন্ডিশনগুলো আমরা লিখেছি এখানে, ব্যাখ্যাও দিচ্ছি পরে। তো আমরা যদি ধরি কোয়ান্টিটি আমাদের দেয়া আছে Q1, তো Q1 কোয়ান্টিটিটা আমরা দেখি, এটা হলো ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এটা হলো আমাদের সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং। তো এখন আমরা বলছি যে কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, তাহলে Q1 কি আমাদের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, কারণ এখানে তো দুটো একসঙ্গে মিট করেনি, এই পয়েন্টে ডিমান্ড আর সাপ্লাই মিট করেছে। তাহলে দেখি আমরা এখানে কেন ইকুইলিব্রিয়াম না, এই পয়েন্টে ডিমান্ড প্রাইস হলো উপরে, কারণ আমরা জানি আমাদের যদি কোয়ান্টিটি যখন আমরা উপরের দিকে থাকে তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি বেশি থাকে, যত আমরা ভোগ বাড়াই তখন আমাদের উপযোগ কমে যায়। তো আমাদের এই উপযোগ রেখার আরেক নাম হলো ডিমান্ড কার্ভ। তো এখন আমরা দেখছি কি এখানে তার ভোক্তারা বেশি বেশি প্রাইস দিতে রাজি আছে, আর উৎপাদনকারীর প্রাইস এখানে কম, অর্থাৎ সে পিএস দামে বেচতে রাজি আছে, Q1 পিএস দামে বেচতে রাজি আছে, কিন্তু ভোক্তারা কত দাম দিতে রাজি আছে, Q1 পিটি। তো এখানে আমরা দেখছি যে ভোক্তার যে দাম তার চাইতে উৎপাদনকারীর দাম কম, অর্থাৎ এখানে উৎপাদনকারীর বেনিফিট আছে, অর্থাৎ সে এখনো সাপ্লাই বাড়াতে পারে। কেন? কারণ ভোক্তারা আরো বেশি দাম দিতে রাজি আছে। তাহলে সেখান থেকে কোয়ান্টিটি সে বাড়িয়ে যদি Q3 তে আনে, তাহলে Q3 তে আমরা কি দেখছি, Q3 তে আমরা দেখছি যে প্রাইসটা উপরে, এই যে সাপ্লাই কার্ভ, সাপ্লাই প্রাইসটা উপরে কিন্তু ডিমান্ড প্রাইসটা নিচে, অর্থাৎ ভোক্তারা Q3 পিডি দামে কিনতে চায় কিন্তু উৎপাদনকারী Q3 পিএস দাম চায়, কারণ আমরা জানি কোয়ান্টিটি যত বাড়ে প্রাইস তত বাড়ে। তো এই ক্ষেত্রে ভোক্তারা এই পরিমাণ কিনবে না। তো যদি না কেনে তাহলে কি হবে, এই Q2 Q3 পরিমাণ তারা কিনবে না। যদি না কেনে তাহলে কি হবে, না কেনে তাহলে তাকে কোয়ান্টিটি কমাতে হবে, কারণ এই দামে তো কিনছে না, এটা সাপ্লাই, ডিমান্ড নিচে, তাহলে এইটুকু পরিমাণ এক্সট্রা আছে এখানে। তাহলে এখানে আমরা দেখছি প্রাইস অফ দ্য সাপ্লাই, সেটা এই দুটো ডিফারেন্স, এটা আমরা কি দেখছি পিডি মাইনাস পিএস, পিডিটা নিচে আর পিএসটা উপরে, তাহলে এটা মাইনাস আছে, এটা কম আছে। আর এখানে কি পিডি মাইনাস পিএস, পিডিটা গ্রেটার পিএসটা কম, এটা লেস। তাহলে এখন আমরা ডিমান্ড প্রাইস যদি বেশি হয় আর সাপ্লাই প্রাইস যদি কম হয়, উৎপাদনকারী বেশি বেশি বিক্রি করতে পারে, কারণ এখানে ভোক্তারা এখনো বেশি দাম দিতে রাজি আছে। আর এখানে আমরা কি দেখছি ভোক্তারা কম দাম দিতে রাজি আছে, ফলে উৎপাদন কমিয়ে দিবে। কমিয়ে দিলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট কোন পয়েন্টে হচ্ছে, যেখানে আমাদের কিউডি আর কিউএস মিলে গেছে, অর্থাৎ ই পয়েন্টে, সেই ই পয়েন্টই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তো এখানে যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আমাদের আজকের এই পর্যন্ত। কোশ্চেন আমি জানি আছে, কিন্তু আমাদের 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে সবাইকে আমাদের আনসার দেওয়ার চেষ্টা করতে হবে। তো এখানে কোশ্চেন করো। স্যার ওই যে প্রথম যে চিত্রটার কথা বললেন না স্যার, ওই চিত্রটা একটু আরেকটু বুঝাই দিলে ভালো হতো স্যার। ভালো, হয়তো আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা এমনিতে বোঝা যাবে না, কারণ আমি জানি এই কনসেপ্টে গোজামিল আছে, টোটাল কস্টে গোজামিল আছে, টোটাল ফ্যাক্টর এটা কস্টে, মধ্যে অনেক টোটাল ভেরিয়েবল কস্টে আছে না, টিসি কোথা থেকে আসে, টিএফসি কোথা থেকে, এটা আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছি, টিএফসি কোথা থেকে আসে, এসি কোথা থেকে আসে, এএফসি কোথা থেকে আসে, এভিসি কোথা থেকে আসে, এগুলো কিন্তু একটু দেখতে হইতো। তো এখন আমরা যদি দেখি যে এই পয়েন্টে তার ইকুইলিব্রিয়াম, তাহলে এই পয়েন্টে রেভিনিউ কত, এই যে বি পয়েন্টে এমসি রেখা এমআর রেখাকে সেট করেছে, রেভিনিউ কত, কুইক পি ইনটু কিউ করলে রেভিনিউ আসে, রেভিনিউ কত উত্তর দিতে হবে। এই যে এই পয়েন্টে রেভিনিউ টোটালটা ও পি1 আর কিউ, এটা হলো রেভিনিউ। কস্ট কত, কুইক কুইক, কস্ট কত, কথা বলতে হবে। হ্যাঁ, এই যে কস্ট হলো কস্ট কার্ভের সাথে ও টি এস কিউ, এটা হলো কস্ট। তাহলে কস্ট হলো উপরে আর রেভিনিউটা কি নিচে, তাহলে লস আছে। তাহলে লস হলেই কি সে মার্কেট থেকে বের হয়ে যাবে, লস হলেই কি মার্কেট থেকে বের হয়ে যাবে না স্যার। যদি সে ফিক্সড কস্ট কভার করতে পারে তাহলে সে মার্কেটে থাকবে, কিছু অংশ কভার করতে পারে। লস তো আছে, লস সব সময় যখন হচ্ছে এখানে তার ফিক্সড কস্ট লস হচ্ছে, ঠিক আছে। এখন তার তাহলে ভেরিয়েবল কস্টের দিকে তাকাতে হবে, কারণ ভেরিয়েবল কস্ট হলো পার ইউনিটের জন্য যে কস্ট, সেটাকে আমরা বলি ভেরিয়েবল কস্ট বা মার্জিনাল কস্ট। এখানে মার্জিনাল কস্টটা নেই, এখানে আমরা নিয়েছি এভারেজ ভেরিয়েবল কস্ট, এভিসি। তো আমরা বলছি এই এভিসি লাইনে যদি প্রাইসটা নিচে নেমে যায় তখন কি হবে। আর সবসময় মনে রাখতে হবে এভিসি যেখানে মিনিমাম সেখানে তার শাটডাউন পয়েন্ট। এই বরাবর তার এমসি কমছে না, এই যে এই বরাবর এমসি কমছে না, এই যে এই বরাবর কমে, আগে সে এখানে ছিল কিউতে, এখন কিন্তু কিউ এর চাইতে তার কমে গেছে। তাহলে এখানে আমরা দেখি তার আগে লস ছিল পি1 আর এসটি, এই পরিমাণ তার লস ছিল। এখন আমরা দেখছি যদি প্রাইস ভেরিয়েবল কস্ট যদি পি2 তে নামে, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত, এভিসি এইটা, তাহলে এভিসি হলো তাহলে টিভিসি কত, এভিসি ইনটু কিউ, তাহলে ও পি2 ইনটু ও কিউ প্রাইম, এই যে কিউ প্রাইমে চলে আসে, তাহলে টিভিসি কত, ও পি2 ডি কিউ প্রাইম। আর টোটাল কস্ট কত, ও এই যে এসি এখন উপরে চলে গেছে, এই যে হলুদ লাইন, এসি লাইন এখন উপরে চলে গেছে কিউ প্রাইম আসাতে, তাহলে এসি কত, ও ভি, কিউ কত, ও কিউ প্রাইম, তাহলে টিসি কত,
ও ভি ইউ কিউ প্রাইম, তাহলে এটা হলো টিসি। তাহলে টিএফসি কত? তাহলে টিএফসি সমান সমান টিসি মাইনাস টিভিসি। টিসি হলো ও ভি ইউ কিউ প্রাইম, আর টিভিসি কত? এই যে টিভিসি লাইন, এই যে এই বরাবর ও পি টু ডি কিউ প্রাইম। তাহলে এখানে লস হলো কত? ও ভি ইউ কিউ প্রাইম মাইনাস হলো ও পি টু ডি কিউ প্রাইম। তাহলে থাকছে কতটুকু লস? টোটাল ফ্যাক্টর ফিক্সড কস্ট কত? পি টু ভি 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 ইউ ইউ ডি, ডি এটা হলো টোটাল ফিক্সড ডি কস্ট। এই অংশ সে কোনো ক্রমে তুলতে পারছে না, কারণ মার্কেট প্রাইস পি ওয়ান থেকে নেমে কোথায় চলে আসছে? এবিসি এর সমান। তাহলে এই অবস্থায় ফিক্সড কস্ট কোনো অংশ তুলতে পারছে না, পি টু ডি ইউভি কোনো অংশ তুলতে পারছে না। থাকতেও পারে নাও থাকতে পারে। পি থ্রিতে যদি নামে, তাহলে পি টু ডি ইউভি এটা ছিল ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল কস্ট ছিল নিচের অংশ পি টু ডি কিউ প্রাইম ও। তাহলে ভেরিয়েবল কস্টের একটা অংশ লস হচ্ছে না? পি টু ডি এই অংশ এইটুক তার লস হয়ে যাচ্ছে। তাহলে আগে ফিক্সড কস্ট লস হচ্ছে, ভেরিয়েবল কস্ট লস হচ্ছে, সে অবশ্যই মার্কেট থেকে বের হয়ে যাবে যদি প্রাইস পি টু এর নিচে নামে। এই অবস্থায় থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এর নিচে নামলে অবশ্যই বের হয়ে যাবে। আর মিনিমাম পয়েন্ট হলো আমাদের শাটডাউন পয়েন্ট। ওকে, তাহলে শাটডাউন হওয়ার জি স্যার। অবস্থায় কিন্তু কোয়ান্টিটিও কি হয়ে গেছে? কমে গেছে। তো এখানে আরো সমস্যা থাকলে আমি একটা সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা